আচ্ছা, তো গতদিন ক্লাসে আমরা হেলেন সম্বন্ধে টু হেলেন বা এডগার পোয়েট আমরা পড়েছি। আজকের ক্লাসে আমরা এগুলোর যত প্রশ্ন আছে আমরা প্রশ্নগুলো নিয়ে একটু কথা বলি। তো ফার্স্ট অফ অল প্রথম প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ দ্য সেন্ট্রাল থিম অফ হেলেন? আমরা হেলেন কবিতাটা পড়েছি, এটা সেন্ট্রাল থিম কি? দ্য সেন্ট্রাল থিম অফ দ্য হেলেন ইজ সেলিব্রেশন অফ আইডিয়াল বিউটি। তিনি এখানে হেলেনের যে আইডিয়াল বিউটি, শুধুমাত্র ইট ইজ নট অনলি, রিমেম্বার, it is not shown in that poem that Helen's only physical beauty. এটা এখানে কিন্তু তার শুধুমাত্র যে তার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, হ্যাঁ তিনি দেখতে অনেক সুন্দর, এই জিনিসটা কিন্তু শুধু বলা হয়নি। তার মধ্যে বিভিন্ন পিকচারাইজেশনের মাধ্যমে বিভিন্ন মাইথোলজিক্যাল এলিমেন্ট ব্যবহার করে তাকে তার সৌন্দর্যের আরও অনেক অ্যাসপেক্ট তিনি বুঝিয়েছেন। এজন্য দ্যাটস ওয়াই দ্য পোয়েট ইজ সেইং আইডিয়াল বিউটি। তাহলে এখানে তিনি হোয়াট ইজ দ্য পাওয়ার অফ ট্রু বিউটি? এডগার অ্যালান পো শোজ দ্যাট ট্রু বিউটি হ্যাজ দ্য পাওয়ার টু ব্রিং, তোমার যদি ইফ দ্য বিউটি ইজ ট্রু ওয়ান, তাহলে কি করতে পারে? পিস, এই যে শ্রান্ত পরিশ্রান্ত যে সকল ট্রাভেলার আছে তাদেরকে বাড়িতে নিয়ে যাওয়ার মতো যে শান্তি, যে কমফোর্ট, অথবা এখান থেকে হোপ অ্যান্ড ইন্সপিরেশন, এবং এখান থেকে কবি লাস্টের দিকে বলছেন ইউ আর নট অ্যান অর্ডিনারি বিউটি, হ্যাঁ ইউ আর নট অ্যান অর্ডিনারি ওমেন, তুমি একজন অর্ডিনারি ওমেন নয়, তোমার মধ্যে দের ইজ সামথিং স্পেশাল অ্যাবাউট ইউ, দ্যাটস ওয়াই উই গেট ইন্সপিরেশন ফর ইউ। ওকে, সো we can see that this is an ideal beauty, this is not a normal beauty. Okay, Helen is not presented as an ordinary woman, rather she is the symbol of perfect physical beauty, inner purity and spiritual grace. So here we can see the blendation, the mergement of perfect physical beauty, inner purity, and he is pure from her inner side, and spiritual grace, তার মধ্যে একটা ঐশ্বরিক একটা আশীর্বাদ আমরা দেখতে পাই তার মধ্যে। অ্যানাদার ইম্পর্টেন্ট থিম ইজ কি? পাওয়ার অফ বিউটি টু কমফোর্ট দ্য হিউম্যান সোল। পাওয়ার অফ বিউটি, এটাই কেবলই বললাম তোমাদেরকে যে কি, যে দেখা যাচ্ছে দ্য ট্রাভেলার্স হু ইউজ টু ট্রাভেল এ লট, অথবা যারা অনেক অশান্তির মধ্যে আছে, যারা অনেক কষ্টের মধ্যে আছে, ইফ অ্যাকচুয়ালি দ্য পোয়েট ইজ টকিং অ্যাবাউট হিমসেলফ অ্যান্ড হি ইজ সেইং দ্যাট ইফ আই সি ইউ, যেন মনে হবে আমি আমার বাড়িতে পৌঁছাই গেছি। তো একজন মানুষ যখন বাড়িতে থাকে, তোমরা যারা মেসে থাকো, ঠিক আছে, আমি যখন মেসে থাকতাম তখন এরকম হতো যে প্রত্যেক বৃহস্পতিবার বিকালে আমি বাড়ি চলে আসতাম। প্রায় প্রথমের দিকে প্রায় বৃহস্পতিবার বিকাল হবে আমি বাড়িতে চলে আসতাম। কারণ কি? যে বাড়িতে আসলে মনে হতো একটা প্রচণ্ড পরিমাণ শান্তি। সো দ্য পয়েট ইজ সেইং দ্যাট হোয়েনেভার আই সি ইউ আই ফিল দ্যাট কাইন্ড অফ কমফোর্ট ইন মি। ওকে, I can forget the struggles and the hardships of my life. So her beauty becomes a source of emotional healing. আমি ইমোশনালি একটা হিলিং পাই তোমাকে যখন আমি দেখি। ওকে, the poem also expresses a deep admiration of classical civilization. ক্লাসিক্যাল সিভিলাইজেশন। আচ্ছা, তোমাদের মধ্যে কেউ একজন বেনজির বলো দেখি ক্লাসিক্যাল মানে কি? গতকাল ক্লাসে ছিলে তুমি? আমি গতকাল ক্লাসে ছিলাম না। আচ্ছা, কেউ একজন বলো দেখি, কে বলতে পারবা যে ক্লাসিক্যাল মানে কি? ক্লাসিক মানে কি? ক্লাসিক মানে মেবি আধুনিক নাকি? আধুনিক, ঠিক আছে, আমি ক্লাসিকের আরেকটা অর্থ বলছিলাম গতদিনের ক্লাসে। যার মূল্য সময়ের সাথে কমে না, একই থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুড। গ্রহণযোগ্যতা একই থাকে। হ্যাঁ হ্যাঁ গুড। তাহলে কি বলা হচ্ছে যে মনে করো যে শেক্সপিয়ারের কবিতা, শেক্সপিয়ারের কবিতা, এটা কতদিন আগে লেখা হয়েছে? অনেক দিন আগে লেখা হয় নাই, কিন্তু এখন পর্যন্ত কিন্তু আচ্ছা, তো শেক্সপিয়ারের কবিতাগুলো যেগুলো আছে আজ থেকে কতদিন আগে লেখা, হ্যাঁ, কিন্তু তার সমসাময়িক তো আরও অনেক লেখা আছে, তাই না? তার সমসাময়িক অন্যান্য কবিদের আরও অনেক লেখা আছে, কিন্তু সেগুলা কিন্তু সময়ের অতল গহ্বরে কিন্তু হারিয়ে গেছে, কিন্তু শেক্সপিয়ারের লেখাগুলো হারায়নি। দ্যাটস ওয়াই উই ক্যান সে দ্যাট দ্য রাইটিংস অফ শেক্সপিয়ার ইজ এ ক্লাসিক। যেই জিনিসগুলা সময়ের অতল গহ্বরে হারায় যায় না, সময়ের সাথে যেই লেখাগুলো অথবা যেই জিনিসগুলা তাল মেলায় চলতে পারে সেগুলোকে বলা হয় হচ্ছে ক্লাসিক। দ্যাটস ওয়াই দ্য পোয়েট ইজ সেইং দ্য বিউটি অফ হেলেন ইজ ক্লাসিক, ইউ সি।
তোমার সৌন্দর্য কেমন? তোমার সৌন্দর্য হচ্ছে ক্লাসিক। The poem also expresses deep admiration for classical civilization through references to ancient Greece, ancient Rome, Naiad, and Psyche shows that her love for the beauty, his love for the beauty, culture, and art wisdom of the classical world. Helen reminds him of the greatness of this ancient civilization. তিনি এই কবিতার মধ্যে তিনি তার এই যে এনশিয়েন্ট যে সিভিলাইজেশনগুলো আছে, ক্লাসিক্যাল সিভিলাইজেশন, যেরকম অ্যানশিয়েন্ট গ্রিসের শিল্প সাহিত্য, রোমের যে পাওয়ার অথবা কন্ট্রোলিং ক্যাপাবিলিটি, অ্যান্ড দেন মানে অন্যান্য গ্রিক মাইথোলজি, তিনি এগুলার গুরুত্ব তিনি হেলেনের বিউটির সাথে তিনি তুলনা করছেন, যে এই গুরুত্বগুলো যেরকম হারায় যাবে না, হ্যাঁ, সেরকম এই যে ক্লাসিক্যাল সিভিলাইজেশন এটা উত্তর থেকেই যাচ্ছে, হ্যাঁ, ঠিক সেরকমই আমার হেলেনের যে বিউটি, দিস উইল রিমেইন ফর এভার, হ্যাঁ, দ্য গ্রেটনেস অফ দ্য বিউটি অফ হেলেন। ওকে, দেন অ্যানাদার থিম কি, কানেকশন বিটুইন ফিজিক্যাল বিউটি অ্যান্ড স্পিরিচুয়াল বিউটি, দুইটার মধ্যে। দ্য এন্ড অফ দ্য পোয়েম, দ্য পোয়েট কলস হেলেন সাইকিকে গডেস অফ সোল। দিস সাজেস্ট দ্যাট হার বিউটি ইজ নট অনলি, তাহলে তিনি এখানে কি বলছেন, যে দ্য বিউটি, হার বিউটি ইজ নট অনলি আউটওয়ার্ড বাট অলসো পিওর। তিনি এখানে সাইকের সাথে তুলনা করার মাধ্যমে বলছেন যে তার স্পিরিচুয়াল বিউটি, শুধুমাত্র ফিজিক্যাল বিউটি তা কিন্তু না, তিনি বলছেন তার বিউটি হচ্ছে পিওর, তার বিউটি নবেল এবং হেভেনলি, একটা ঐশ্বরিক ব্যাপার আছে তার সৌন্দর্যের মধ্যে। থাস দ্য পোয়েম টিচেস দ্যাট রিয়াল বিউটি কামস ফ্রম বোথ বডি অ্যান্ড দ্য সোল। এবং তুমি যদি আসলেই সুন্দর হও, শুধুমাত্র তোমার যে শারীরিক সৌন্দর্য এটা দিয়ে কিন্তু তোমার সৌন্দর্যকে মাপা যাবে না। ইফ ইয়োর সোল ইজ বিউটিফুল, ওকে, ইফ ইয়োর সোল ইজ বিউটিফুল, ইফ ইয়োর মাইন্ড ইজ বিউটিফুল, দেন ইউ আর বিউটিফুল। তাছাড়া তোমার যে শারীরিক সৌন্দর্য, আজকে তোমার বয়স 20, 22, 25 বছর, ঠিক আছে, আজ থেকে 15-20 বছর পর তুমি যেই তোমার শরীর নিয়ে অহংকার করছো, তুমি যাকে সৌন্দর্য বলছো, আজ থেকে 20 বছর পরে তোমার সৌন্দর্য আর থাকবে না। কিন্তু কি থাকবে, ওই যে তোমার আত্মার যে সৌন্দর্য, তুমি 20 হও আর 80 হও, তোমার আত্মার সৌন্দর্য কিন্তু ওই রকমই থাকবে। দ্যাটস ওয়াই ইট ইজ ইম্পর্টেন্ট টু হ্যাভ এ বিউটিফুল সোল দেন বিউটিফুল বডি। ওকে, তো তাহলে এখানকার মেজন থিম কি, আইডিয়াল বিউটি, হিলিং পাওয়ার অফ বিউটি, ক্লাসিক্যাল কালচার, স্পিরিচুয়াল পিউরিটি অ্যান্ড ইন্সপিরেশন। ওকে, এরপর আমরা আসি সেটিং। এই কবিতাটা সেটিং শব্দের অর্থ হচ্ছে এখানে কোন কোন জায়গার মধ্যে এই কবিতাটা আমরা দেখতে পাই, ঠিক আছে। দ্য সেটিং অফ হেলেন ইজ বোথ ফিজিক্যাল অ্যান্ড ইমাজিনারি। তাহলে এখানে কিছু কিছু জায়গা এই কবিতার মধ্যে পড়তে গিয়ে আমরা দেখতে পাবো যেগুলার ফিজিক্যাল আছে, ফিজিক্যাল রিপ্রেজেন্টেশন আছে, ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স আছে, হ্যাঁ, এবং কিছু আছে ইমাজিন করছে আমাদের কবি। দ্য পোয়েম মুভস বিটুইন দ্য রিয়াল ওয়ার্ল্ড অ্যান্ড দ্য ওয়ার্ল্ড অফ এনশিয়েন্ট গ্রিস অ্যান্ড এনশিয়েন্ট রোম। দিস ক্লাসিক্যাল প্লেসেস ক্রিয়েট অ্যান অ্যাটমসফিয়ার অফ বিউটি, কালচার অ্যান্ড গ্রেটনেস। তাহলে এখন দেখি প্রথম সেটিং কি ছিল, ওই যে পিসফুল সি, যেখানে নাইশিয়ান শিপসগুলা, হ্যাঁ, যে ক্লান্ত পরিশ্রান্ত যে নাবিকেরা আছে তাদেরকে নিয়ে এসে ঘুরে বেড়ায়। এখানে দ্য সি সিম্বলাইজেস ডিফিকাল্ট জার্নি অফ হিউম্যান বিইং, এবং ওই ডিফিকাল্ট বিউটি অফ হিউম্যান বিইং যখন ওই নাইশিয়ান শিপসগুলাকে দেখতে পায়, এবং তখন তারা যে একটা, তাদের মধ্যে একটা আশা কাজ করে যে হ্যাঁ, আমরা অনেক ঘুরেছি, কিন্তু এই যে এই শিপটা দেখতে পাচ্ছি, এই শিপ আমাকে বাড়িতে পৌঁছায় দেবে, আমার আই হ্যাভ দিস কাইন্ড অফ কনফিডেন্স ইন টু মাই সেলফ। এবং হোয়েন এভার আই সি দিস কাইন্ড অফ শিপ, তখন কি হয়, যে আমার মধ্যে একটা শান্তি কাজ করে, ঠিক আছে। তো ঠিক এরকমই আমার শান্তি কাজ করে যখন আমি তোমার মধ্যে থাকি। তাহলে এই কবিতার প্রথম সেটিং কি, এই পিসফুল সি হলো প্রথম সেটিং। তারপরে দেখি ইন দ্য সেকেন্ড স্ট্যান্জা দ্য সেটিং শিফটস টু দ্য গ্লোরিয়াস ওয়ার্ল্ড অফ অ্যানশিয়েন্ট গ্রিস অ্যান্ড অ্যানশিয়েন্ট রোম। আমরা দ্বিতীয়টাতে কি দেখতে পাই, তিনি অ্যানশিয়েন্ট গ্রিসের সাথে এবং অ্যানশিয়েন্ট রোমের সাথে তার সৌন্দর্য তুলনা করছে। তো যেখানে যেখানে এই কবিতাটা হচ্ছে ঘুরে বেড়াবে, সেগুলাই হচ্ছে এই কবিতার সেটিং। ওকে, this place represents art, beauty, wisdom, power and civilization. Helen reminds the poet of the greatness of this classical civilization. Okay,
দেন আমরা আসি ফাইনাল স্ট্যান্জা। ফাইনাল স্ট্যান্জাতে আমরা কোথায় দেখতে পাই? আমরা দেখতে পাই একটা জানালার কাছে, একটা ব্রাইট উইন্ডো নিচ, একটা জানালার কার্নিস অথবা জানালার যে ফাঁক, ওইখানে আমরা দেখতে পাই তৃতীয় স্ট্যান্জা অ্যান্ড ফাইনাল স্ট্যান্জা। When Helen stands holding an aged lamp, একটা খুব সুন্দর একটা পাথরের ল্যাম্প আমরা দেখতে পাই সে ধরে আছে। শি লুকস লাইক বিউটিফুল গ্রিক স্ট্যাচু অ্যান্ড কম্পেয়ার টু সাইকি। এখানে তাকে দেখে মনে হচ্ছে সে এতটা সুন্দর, এবং সে বলছে, কবি বলছে যে আমরা জানি যে গ্রিসের যে সকল শিল্পকর্মগুলো যেগুলো আছে এগুলো ক্লাসিক, এবং তাকে মনে হচ্ছে যেন ওই ক্লাসিক হেলেন যখন দাঁড়ায় আছে মনে হচ্ছে সে যেন একটা স্ট্যাচু, গ্রিসের একটা স্ট্যাচু, তাহলে সে কতটা সুন্দর। হ্যাঁ, এবং তাকে আবার সে সাইকির সাথেও তুলনা করছে। দিস ক্রিয়েটস এ কাম হোলি অ্যান্ড অলমোস্ট হেভেনলি অ্যাটমসফিয়ার। ওকে, তাহলে এক কথায় যদি বলতে চাই এই কবিতার সেটিং কোথায়? প্রথমত পিসফুল সি, দ্বিতীয়ত ক্লাসিক্যাল ওয়ার্ল্ড অফ গ্রিস, অ্যান্ড তৃতীয়ত রোম অ্যান্ড ব্রাইট স্যাক্রিড ইনডোর সেন্স। ওকে, এক মিনিট। হ্যালো, ও হ্যাঁ 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 হ্যাঁ, আপনি একটু পরে আসেন উপজেলাতে। আচ্ছা, আমার যেতে কম করে হলেও 30-40 মিনিট একটু লেট হবে। হ্যাঁ, আমি হ্যাঁ আমার এই যে ফার্স্ট ইয়ার ছেলেমেয়েদের পড়াচ্ছি। আচ্ছা, আমি অ্যাজ কুইকলি অ্যাজ পসিবল আমি যাচ্ছি। আমি আচ্ছা, আপনি ওখানে একটু বসেন, আমি আচ্ছা ঠিক আছে, ওকে, আচ্ছা ঠিক আছে। তো এটা গেল হচ্ছে আমাদের সেটিং। এরপরে আমরা আসি যে হোয়াট ইজ, এটা হচ্ছে আমাদের 10 মার্কের একটা প্রশ্ন। হোয়াট ইজ ইমেজারি, ডিসকাস হাউ পো ব্লেন্ডস মাইথোলজিক্যাল অ্যান্ড রিলিজিয়াস ইমেজারি টু হেলেন। এখানে তিনি মাইথোলজিক্যাল এবং রিলিজিয়াস ইমেজারিগুলোকে তিনি কিভাবে ব্লেন্ড করেছেন, কিভাবে তিনি মিক্সচার করেছেন, এটা আমাদেরকে বলতে হবে। তাহলে হোয়াট ইজ ইমেজারি এইটুকু আমরা নোট থেকে পড়েছি, এটা আর পড়লাম না। এরপর আমরা দেখি এর ইমেজারি সম্বন্ধে। Edgar Allan Poe uses many kinds of imagery. The most important are mythological imagery and religious imagery. হ্যাঁ, these images make Helen appear more than an ordinary woman. They present her as a symbol of perfect beauty, peace and spiritual greatness. তো এইখানে কবি নিজেই বলছেন যে আমি যখন তোমাকে দেখি তখন আমার মধ্যে একটা প্রচণ্ড রকম প্রশান্তি কাজ করে, এবং আমার মনে হয় তুমি কোনো নর্মাল কোনো বিউটি নয়। ইউ আর নট আ নর্মাল হিউম্যান বিং, রাদার তোমার মধ্যে কিছু একটা আছে, অ্যান্ড ইউ আর দ্য সিম্বল অফ পারফেক্ট বিউটি, পিস অ্যান্ড স্পিরিচুয়াল গ্রেটনেস। আচ্ছা, তো তিনি তারপর বলছেন, তোমাদের একটা কথা আমি বারবার প্রত্যেকটা ক্লাসে বলছি, আবারও বলছি, দরকার পড়লে আমি নোটে যেই কোটেশনগুলো দিছি, ঠিক আছে, কোটেশনগুলো দিছি, দরকার পড়লে একটা খাতা করো, ওই খাতাতে মনে করো যে লেখলা যে টু হেলেনের দাদা কতগুলো কোটেশন দিছে, এই কোটেশনগুলো একদম মুখস্থ করে ফেলাও। কারণ কোটেশন কিন্তু ইউজ করতে হবে, যত বেশি কোটেশন তত ভালো মার্ক। ওকে, আচ্ছা, তো তিনি এখানে একটা বিউটিফুল একটা কম্প্যারিজন তিনি করেছেন। তিনি বলছেন হেলেন দ্য বিউটিস টু মি লাইক দোজ নাইশন বাক্স অফ পিওর। তিনি এখানে কি করছেন, তিনি দ্য ইমেজ অফ অ্যানশিয়েন্ট শিপ ক্যারিং এ টায়ার্ড ট্রাভেলার সেফলি হোম ক্রিয়েটস এ পিসফুল পিকচার। The traveler represents the poet himself. Helen's beauty gives him comfort, hope, and emotional peace. The image prepares the reader for the classical and spiritual ideas that follow. ওকে, তিনি এখানে কি বুঝাচ্ছেন? তিনি এখানে বুঝাচ্ছেন যে আমি তো একজন একদম ক্লান্ত একজন পথিক, হ্যাঁ, এবং আমার মধ্যে সবসময় একটা ফিলিং কাজ করে যেটা আই উইল গো ব্যাক টু মাই হোম, যেটা মানুষের হয় আর কি। তো যখন আমি যখন আমার ডেস্টিনেশন দেখতে পাই যে হ্যাঁ এই যে এই শিপটা আমাকে আমার ডেস্টিনেশনে নিয়ে যাবে, তখন আমার মধ্যে শান্তি কাজ করে। ঠিক সেই শান্তি
যখন তোমাকে আমি দেখি তখন আমার মধ্যে কাজ করে, ঠিক আছে? তো তিনি এখানে ওই যে যেই ক্লাসিক্যাল যে ইমেজগুলা স্পিরিচুয়াল আইডিয়া তিনি বলছেন এই যে হেলেনের দ্বারা, ওই যে নাইশন বাক্স অফ ইয়োরের দ্বারা, এখানে আমরা বুঝতে পারছি। এরপর তিনি মাইথোলজিক্যাল ইমেজেরি তিনি ব্যবহার করছেন, তিনি হায়াসিন্থ হেয়ারের কথা বলছেন। হ্যাঁ, তিনি হায়াসিন্থ হেয়ারের কথা বলছেন। তিনি কি বলছেন? দ্য ওয়ার্ড হায়াসিন্থ রিমাইন্ডস আস গ্রিক মাইথোলজি অ্যান্ড এ বিউটিফুল ফ্লাওয়ার কানেক্টেড উইথ হায়াসিন্থ। হায়াসিন্থ the expression classic face reminds reader of the perfect status of ancient Greece. These images show that Helen possesses timeless beauty, grace and harmony. তাহলে এখানে তিনি মাইথোলজিক্যাল যে সকল ইমেজগুলো তিনি ব্যবহার করছেন, হি ইজ ইমাজিনিং whenever he saw Helen about the mythological character Hyacinth. Then classical phrase means those Greece and Rome particular statue, you can say, then literature, then all this kind of stuff. Okay, then another mythological image is Naiad's heirs have brought me home. এবং তিনি এখানে নায়াদ এর মানে একজন জলপরী অথবা ওয়াটার গড, এখানে তিনি তার সাথে তুলনা করছেন। নায়াদ ইজ এ বিউটিফুল ওয়াটার স্পিরিট ইন গ্রিক মাইথোলজি। বাই কম্পেয়ারিং হেলেন টু নায়াদ, পোপ সাজেস্ট দ্যাট শি ইজ জেন্টল, গ্রেসফুল অ্যান্ড পিওর। তো এখানে আমরা দেখতে পাবো যে বারবার তিনি তাকে কোনো নর্মাল হিউম্যান বিংয়ের সাথে তুলনা না করে তিনি এ সকল মাইথোলজিক্যাল অ্যান্ড স্পিরিচুয়াল ক্যারেক্টারের সাথে তিনি তুলনা করছেন। তো এখানে তিনি ওই নায়াদের যে মনে করো যে চলনের যে ভঙ্গি, হ্যাঁ, তিনি তার চলাচল দেখে তিনি যেভাবে মুগ্ধ হয়ে যান তার সাথে তিনি হেলেনের তুলনা করছেন। এবং তিনি আবার বলছেন যে সে প্রচণ্ড পরিমাণ জেন্টেল, শি ইজ গ্রেসফুল। তার মধ্যে একটা যেন মনে হয় একটা রশ্মি আছে তার মধ্যে, এবং তার মধ্যে যখন আমি তাকে যখন আমি দেখি যেন আমার মনে হয় যে আমি সামথিং স্পিরিচুয়াল, সামথিং ডিভাইন আই অ্যাম রাইট নাও লুকিং অ্যাট, অ্যান্ড শি ইজ অলসো পিওর। ওকে, দেন তারপর তিনি আবার অ্যানশিয়েন্ট গ্রিস এবং অ্যানশিয়েন্ট রোমের কথা বলছেন। অ্যানশিয়েন্ট গ্রিস অথবা রোমকে মানুষ যেভাবে এখন পর্যন্ত মনে রাখে, পিপল উইল রিমেম্বার হেলেন টিল দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড। ওকে, তিনি এই যে অ্যানশিয়েন্ট রোমের বিউটি, আর্ট, ফিলোসফি অথবা রোমের পাওয়ার, গ্রেটনেস, সিভিলাইজেশন, এগুলোর সাথে তিনি তুলনা করছেন। দেন ফাইনালে তিনি এখানে আবার তিনি রিলিজিয়াস ইমেজারি তিনি ব্যবহার করছেন। তিনি এখানে এজেন্ট ল্যাম্পের কথা বলছেন। এজেন্ট ল্যাম্প কাকে সিম্বলাইজ করে? তোমার যে আলো, তোমার যে জ্ঞান, তোমার যে আশা এবং তোমার যে স্পিরিচুয়াল গাইডেন্স তোমার দরকার, এজেন্ট ল্যাম্প তোমাকে স্পিরিচুয়াল গাইডেন্স দেয়। দ্যাটস ওয়াই হি ইজ মেনশনিং দিস কাইন্ড অফ রিলিজিয়াস ইমেজারি। দেন তিনি আবার বলছেন সাইকি, দ্য গড অফ সোল। তিনি সাইকির সাথে এখানে তুলনা করছেন এবং তিনি আবার বলছেন পরবর্তী লাইনে, যেন আমার মনে হচ্ছে যে তুমি তো কোনো নর্মাল হিউম্যান বিং নয়, রাদার তোমার মধ্যে একটা ডিভাইন কোয়ালিটি আছে, এবং দ্যাটস ওয়াই আই থিঙ্ক তোমার কোনো একটা রিলিজিয়াস কোনো একটা জায়গা থেকে, কোনো একটা হলি প্লেস থেকে তুমি এসেছো। এই নর্মাল পৃথিবী থেকে তুমি আসো নাই, কোনো একটা হলি ল্যান্ড থেকে ইউ হ্যাভ কাম হিয়ার। ওকে, so here we can see that the mixture of mythological and religious imagery in this poem. Okay, then the significance of the perfumed sea. The significance of perfumed sea. তিনি এখানে পারফিউম সি কেন বলেছেন, এই প্রশ্নটা আমরা পুরোপুরি পড়ব। দেখো, এটা খুব গুরুত্বপূর্ণ। The perfumed sea is one of the most beautiful images in to Helen. It is not simply a real sea, it is a symbolic image that has a deeper meaning. Key meaning? Through this image, Poe expresses peace, beauty and comfort and hope. The phrase appears in the line, আচ্ছা এটাতে আমরা দেখতে পাই, the word perfumed means sweet smelling and pleasant, যেটা থেকে সুন্দর গন্ধ আসে, যেটা দেখে আমার মন খুশি হয়ে যায়। ইট ক্রিয়েটস এ পিকচার অফ calm and beautiful sea. Instead of showing storms or danger, presents a beautiful
পিসফুল সি দ্যাট গিভস কমফোর্ট টু দ্য ট্রাভেলার। এখানে সে ও যদি চাইতো এখানে এই মানে এই পরিবেশটাকে আরও কিন্তু তিনি ইন্টেন্সিফাই করতে পারতেন যদি তিনি দিতেন একজন ভয়ঙ্কর ঝড় হচ্ছে নদীতে, সরি সাগরে, তিনি এটা বলতে পারতেন। কিন্তু তার পরিবর্তে তিনি এখানে একটা সুইট স্মেলিং সি তিনি দেখিয়েছেন। এর ফলে তিনি একটা এই সাগরের যে একটা সৌন্দর্য এবং সেটা যে তাকে একটা কমফোর্ট দিচ্ছে তিনি সেটা বোঝাতে চেয়েছেন। দিস পিসফুল অ্যাটমসফিয়ার রিফ্লেক্টস দ্য হ্যাপিনেস দ্যাট হেলেন্স বিউটি ব্রিংস টু দ্য পয়েন্ট। এবং তিনি এই কাজটা কেন করেছেন বলতো? তিনি এই কাজটা করেছেন কারণ তিনি যখন এই যে হেলেনের দিকে দেখেন তার কাছে ওই উত্তাল সাগরটাও তার কাছে অনেক সুন্দর মনে হয়, যেন ওইটাও তাকে একটা সান্ত্বনা দিচ্ছে। কাজেই মানে এটা রিয়ালাইজ করার চিন্তা করো যে হেলেনের সৌন্দর্য তার উপর কতটা ইম্প্যাক্ট ফেলেছিল। ওকে, দ্য সি also symbolizes the journey of human life. Life is often full of pain, struggle, loneliness, and disappointment. The weary wanderers represent the poet himself. এখানে ওই যে ক্লান্ত পরিশ্রান্ত যেই ওয়ান্ডারার, যেই ভ্রমণ পিপাসু মানুষ, এটা দ্বারা তিনি নিজেকেই বোঝাচ্ছেন এবং তার জীবনের যে পেইন, তার জীবনের যে স্ট্রাগল, তার একাকিত্ব, তার ডিসঅ্যাপয়েন্টমেন্ট, এগুলো তিনি বোঝাচ্ছেন। এটা তার জীবনের স্টোরি বলতে পারো। He feels tired because of the difficulties of life, just as ancient ships carry the traveler safely home across the perfumed sea. Helen's beauty carries the poet from sadness to peace. এই ঠিক এরকমই যে যে অ্যানশিয়েন্ট শিপ যেরকম এই ট্রাভেলার যারা আছে তাদেরকে বাড়িতে একদম সেফলি পৌঁছায় দিবে, ঠিক সেরকমই তোমার বিউটি, আমি যখন তোমার বিউটির কাছে আসি অথবা তোমার বিউটি আমাকে আমার স্যাডনেস থেকে আমার যে শান্তিপূর্ণ একটা পরিবেশে তোমার সৌন্দর্য আমাকে নিয়ে যায় যখন আমি তোমাকে দেখি। দ্য ইমেজ অফ পারফিউমড সি অলসো ক্রিয়েটস এ রোম্যান্টিক অ্যান্ড ড্রিম লাইক অ্যাটমসফিয়ার। হ্যাঁ, আমার মধ্যে একটা রোম্যান্টিক এবং যেন আমার মনে হয় যে আমি স্বপ্নের মধ্যে আছি, একটা ধোঁয়াশার মধ্যে আছি। দ্য সুইট মানে যেটা নয় আমি সেটাই দেখতে পাই। যেরকম আমার মনে আছে যে আমরা যখন ইন্টারমিডিয়েটে ছিলাম আমাদের বাংলা ক্লাস নিতেন হচ্ছে সাধন কুমার সরকার নামে একজন স্যার, খুব ভালো স্যার। তো তিনি একদিন বলছিলেন যে ওই স্যার তার স্টুডেন্ট লাইফে, তার বাড়ি পাবনাতে ছিল, তো বলছেন স্টুডেন্ট লাইফে সে একবার নাকি গাঁজা খাইছিল, বুঝছো? তো গাঁজা খাইছিল, খাওয়ার পর সে কোন জানি একটা বড়ই গাছের নিচে মানে মানে রেস্ট করছিল নাকি। তো তিনি বলছেন, আমাদের ক্লাসের মধ্যে তিনি গল্পটা বলছিলেন, তো তিনি বলছেন যে আশিস আমরা হচ্ছে কয়েকজন ওই বড়ই গাছের নিচে, বড়ই তো বোঝো কুল, তো বড়ই গাছের নিচে আমরা শুয়ে আছি এবং অ্যাজ ইউজুয়াল বড়ই গাছ থেকে দু একটা পাতা পড়ছে। তো স্যারেরা নাকি, মানে স্যার পার্টিকুলারলি স্যার বলছে যে আমি দেখতে পাচ্ছি যে বড়ই গাছ থেকে কেন জানি কই মাছ পড়তেছে, কই মাছ। তো এরকম আর কি, যে যেটা নয় সেটাও তিনি দেখতে পান, সে একটা মানে ড্রিম লাইক অ্যাটমসফিয়ারে তিনি আছেন। ঠিক আছে, দ্য সুইট স্মেল অ্যান্ড জেন্টল মুভমেন্ট অফ দ্য সি মেক দ্য রিডার ইমাজিন এ ওয়ার্ল্ড ফুল অফ বিউটি অ্যান্ড হারমোনি। এবং এই যে সুন্দর যে সাগর, এই সাগরের দিকে যখন তিনি তাকাচ্ছেন তখন তার কাছে একটা মনে হচ্ছে যেন পুরা পৃথিবীটাই একদম বিউটিতে ভরপুর, পুরা পৃথিবীটাই সুন্দর তার কাছে মনে হচ্ছে এবং সবার মধ্যে একটা there is a harmony between every single thing. It prepares the reader for the classical images of ancient Greece and ancient Rome. তারপরে দেখো another significance of perfume is that it connects beauty with emotional healing. Helen's beauty is not only pleasant to look at, it also gives the hope, comfort and inner peace. শুধুমাত্র যে হেলেন যে দেখতেই সুন্দর ছিল, শুধুমাত্র যে দেখেই যে শান্তি পাওয়া যায় তাও কিন্তু নয়, তার মধ্যে অনেক স্পিরিচুয়াল কোয়ালিটিও আছে, তার মধ্যে অনেক স্পিরিচুয়াল কোয়ালিটি পর্যন্ত আমরা দেখতে পেয়েছি। যখন তার কাছে, তার দিকে আমরা দেখি, আমার যেন মনে হয় যে আমি হোপ পাই, একটা কমফোর্ট পাই, ইনার পিস পাই, স্পিরিচুয়াল গাইডেন্স পাই, এগুলো আমি পাই। ঠিক আছে, হার বিউটি বিকামস এ সেফ প্লেস হোয়ার হি ক্যান ফরগেট অল হিজ পেন। এবং যেন মনে হয় এখানে সে স্কেপিজমকে রিয়ালাইজ করতে পারে। স্কেপিজম
স্কেপিজম কি জিনিস, এটা তোমরা যখন সেকেন্ড ইয়ারে উঠবা, সেকেন্ড ইয়ারে তোমরা এটা সম্পর্কে আরো বেশি ক্লিয়ার হবা। স্কেপিজম হচ্ছে আমরা যখন অনেক সময় হয় না যে তুমি প্রচন্ড কষ্ট পেয়েছো, তখন তুমি ইমাজিন করছো যে যদি আমি এখানে না থাকতাম, অমুক জায়গায় থাকতাম, অমুক কাজ করতাম, তমুক কাজ করতাম, এটাকে বলা হয় স্কেপিজম। স্কেপিজম শব্দের অর্থ তুমি তোমার বাস্তব জীবনের দুঃখ দুর্দশা কষ্টতে ফেড আপ হয়ে যখন একটা ইমাজিনারি একটা ওয়ার্ল্ড তুমি তৈরি করো নিজের মধ্যেই, হ্যাঁ, ওইখানে তুমি পালায় যাও। স্কেপ মানে পালায় যাওয়া, তুমি ওইখানে পালায় যাও, কিন্তু ওই পালায় যাওয়াটা কিন্তু পার্মানেন্ট না, ওইখান থেকে তোমাকে আসতে হবে। তো এখানে তার কাছে মনে হচ্ছে যে তার বিউটি তাকে একটা সেফ জায়গাতে নিয়ে যায় এবং যেখানে সে সবকিছু ভুলে থাকতে পারবে। ঠিক আছে, তো এটা গেল। এরপরে দেখো যে হোয়াট স্পেসিফিক ফিজিক্যাল attributes of Helen does the speaker praise and how do they relate to classical ideals of beauty? আচ্ছা, এখানে তার শারীরিক সৌন্দর্য থেকে তিনি কি কি দিয়ে বোঝাতে চেয়েছেন? প্রথমত তিনি হায়াসিন্থ হেয়ার দিয়ে বুঝাইছেন, এটা একটা ফুল, ফুল ফুল সুন্দর একটা ফুল। তো তার চুলের সাথে তিনি হায়াসিন্থ হেয়ারের সাথে তুলনা করেছেন। এরপর তিনি ক্লাসিক ফেসের সাথে তার চেহারাকে তিনি তুলনা করেছেন। তিনি অ্যানশিয়েন্ট রোমের যে শৈলী, যে স্থাপত্য, যে কালচার, তার সাথে তুলনা করেছেন। দেন তিনি গ্রেসফুল মুভমেন্ট, তিনি নায়াদের যে চলাচলের যে ভঙ্গি, তার সাথে তিনি তার চলাচলকে ইয়ে করেছেন, তুলনা করেছেন। নায়াদকে একটা ওয়াটার স্পিরিট, জলপরি বলা হয় যাকে ইন গ্রিক মাইথোলজি। ওকে, তারপর তিনি যখন জানালার কাছে তিনি দাঁড়ায় আছেন, তার যেন মনে হচ্ছে সে একটা অ্যানশিয়েন্ট গ্রিসের একটা প্রচণ্ড সুন্দর একটা কোনো স্ট্যাচুকে তিনি দেখছেন, এবং যার হাতে হচ্ছে এজেন্ট ল্যাম্প আছে। এখন এজেন্ট ল্যাম্প কি জিনিস? এজেন্ট ল্যাম্প হচ্ছে সুন্দর পাথরের এক ধরনের ল্যাম্প, যেটা এটার আবার তোমার সিগনিফিকেন্স কি, এটার দ্বারা তুমি স্পিরিচুয়াল গাইডেন্স, স্পিরিচুয়াল লাইট, ওয়াইজডম, হোপ, এগুলাকে সাজেস্ট করা হয়, এগুলাকে সিম্বলাইজ করা হয়। তো এক কথায় এখানে কি তার কি কি ফিজিক্যাল অ্যাট্রিবিউট বলা হচ্ছে? এখানে হায়াসিন্থ হেয়ার, ক্লাসিক ফেস, গ্রেসফুল মুভমেন্ট, স্ট্যাচু লাইক অ্যাপিয়ারেন্স অ্যান্ড নোবেল প্রেজেন্স, এগুলাকে তিনি এখানে বোঝানোর চেষ্টা করেছেন। এরপর তিনি দেখো যে হু ইজ অ্যাড্রেসড ইন টু হেলেন, এখানে হেলেনটাকে, এখন হেলেনের সম্বন্ধে আমাদেরকে একটু জানতে হবে। তাহলে হেলেনকে এখানে ইন টু হেলেন পয়েট ডিরেক্টলি অ্যাড্রেসেস হেলেনকে তিনি এখানে বলেন শি ইজ দ্য সেন্ট্রাল ফিগার। এখন এখানে তোমাদের একটা প্রশ্ন জাগতে পারে, কালকে আমরা তার ওই যে হেলেন বলতে তার যে ফ্রেন্ডের যে মা ছিল তার কথা কতদিন বলেছিলাম, কিন্তু এটা আবার একটা বিষয় আছে। বিষয়টা কি? এটা ক্রিটিকদের মধ্যে আবার দ্বিমত আছে, যে অনেক ক্রিটিক, ম্যাক্সিমাম ক্রিটিক বলেন যে এটা হচ্ছে তার ফ্রেন্ডের মা, আবার বেশিরভাগ ক্রিটিক বলেন যে না, এটা হয়তো বা নাও হতে পারে। দ্যাটস ওয়াই আমরা প্রশ্নে যে হেলেন আছে, হেলেন সম্বন্ধে কথা বলবো, তার ওই বিলাভেড অথবা যার প্রতি তার একটা হচ্ছে সফট কর্নার ছিল, তার কথা আমরা এখানে বলবো না। ওকে, ইন টু হেলেন the poet directly addresses Helen. She is the central figure of the poem from the very beginning. The poet speaks of her great love, respect, and admiration. He begins the poem with the famous words, Helen, the beauty is to me. These words show that Helen's beauty has a deep effect on the poet's mind. তাহলে প্রথম থেকে আমরা দেখতে পাই এখানে হেলেনকে দেখতে পাই। হেলেন হচ্ছে ট্রয় নগরীর হেলেন, একে বলা হয়, এবং তার যেই সৌন্দর্য তার উপর যে ইম্প্যাক্ট ফেলে, এবং বলা হয়ে থাকে যে পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়ে হচ্ছে হেলেন। ওকে, মোস্ট ক্রিটিক বিলিভ দ্যাট হেলেন রেফার্স টু দ্য হেলেন অফ ট্রয় নগরীর যে হেলেন আছে তাকে এখানে বোঝানো হচ্ছে দ্য মোস্ট বিউটিফুল ওমেন ইন গ্রিক মাইথোলজি। হেলেন অফ ট্রয় was famous for her extraordinary beauty. In literature she is often used as a symbol of perfect beauty, এবং এই হেলেনকে কিন্তু বলা হয় পৃথিবীর সবচেয়ে পারফেক্ট বিউটি, তার সৌন্দর্যকে বলা হয় হলো পারফেক্ট। However, in Poe's poem, Helen is not simply a real woman. She becomes an ideal figure who represents beauty, পিস অ্যান্ড গ্রেস অ্যান্ড স্পিরিচুয়াল পিউরিটি, এবং তিনি এখানে হেলেনকে কিন্তু একটা যে নট অ্যান অর্ডিনারি ওম্যান, এখানে তাকে সে একটা স্পিরিচুয়াল ফিগার হিসাবেও তিনি তুলনা করেছেন, এবং তার মধ্যে তার বিউটি এবং তার গ্রেস,
তার স্পিরিচুয়াল পিউরিটি, এগুলোকে তিনি আইডিয়াল ভাবে তুলনা করছেন। হ্যাঁ, আইডিয়াল শব্দের অর্থ কি? আদর্শ। The poet believes that Helen's beauty gives him comfort and happiness. He compares her beauty to the Nician bucks of yore. এগুলো পড়েছি, আমি আর ডিসক্রাইব করছি না। Just as the ancient ships carried tired travelers safely back to home, Helen's beauty brings peace to the poet's tired heart. Her beauty helps him forget the troubles and sadness of life. তার জীবনের যে কষ্ট, সে যখন এই হেলেনের দিকে তাকায়, তার জীবনের ট্রাবলস এবং যত স্যাডনেস আছে এগুলাকে সে হারায় ফেলায়। The poet also praises Helen's physical beauty by describing her hyacinth hair, classic face. হ্যাঁ, এবং তিনি এখানে তার সাথে অ্যানশিয়েন্ট গ্রিসকে তুলনা করছেন, অ্যানশিয়েন্ট রোমকে তুলনা করছেন, নায়াদকে তুলনা করছেন, এবং ফাইনাল স্ট্যান্ডাতে আমরা আবার দেখতে পাবো তিনি তার সাথে সাইকিকে তুলনা করছেন। তিনি এখানে বলছেন যে শি সিমস টু কাম অফ অ্যান হোলি ল্যান্ড, যেন মনে হচ্ছে সে তো একটা, মনে করো, এক্সট্রা অর্ডিনারি বিউটি, তাই না, অথবা অ্যান এক্সট্রা অর্ডিনারি ওম্যান। এই জন্য তার মনে হচ্ছে সে কোনো সাধারণ জায়গা থেকে সে আসেনি, সে কোনো একটা হলি ল্যান্ড, কোনো একটা পবিত্র কোনো জায়গা থেকে সে উঠে এসেছে। ওকে, ইন কনক্লুশন, দ্য পারসন অ্যাড্রেসড ইন টু হেলেন ইজ হেলেন, who symbolizes ideal beauty, peace, grace, and spiritual perfection. Through her, Poe expresses his love for beauty, culture and human soul. আচ্ছা, ঠিক আছে, এটা আমরা বুঝতে পেরেছি। এর পরের প্রশ্ন হচ্ছে তিনি নাইশিয়ান বাক্স অফ ইয়র দিয়ে তিনি কি বোঝাচ্ছেন। এটা আমরা জানি যে নাইশিয়ান বাক্স অফ ইয়র বলতে বোঝাচ্ছে ওই যে প্রাচীন নাইশিয়া যে শহর আছে, তার যেই শিপগুলো আছে যারা ক্লান্ত পরিশ্রান্ত নাবিকদেরকে বাড়িতে পৌঁছায় দেয়, এটা দ্বারা তিনি বুঝিয়েছেন। ঠিক আছে, দেখো, the word Nician refers to Nicaea, an ancient city that was connected with the classical world. এখানে the word barks means small sailing ships of yore means long ago, মানে প্রাচীন সময়ে এই যে নাইশিয়া শহরে ছোট ছোট বার্কগুলো যেগুলো আছে, এগুলো এই যে ট্রাভেলার যারা আছে তাদেরকে বাড়িতে পৌঁছায় দিত। Therefore, the phrase Nician barks of yore means small ships of ancient time. These ships carried tired travelers safely across the sea and finally brought them back to their homeland. আশা করি বুঝতে পারছো তোমরা। After a long and difficult journey, the travelers found peace, comfort, and happiness when they reached home. Poe uses this image as a symbol of safe return, hope, comfort, and peace. আচ্ছা, মানে এখানে তিনি একজন অনেক লং জার্নির পরে, অনেক ডিফিকাল্ট জার্নির পরে যখন ট্রাভেলাররা ফাউন্ড পিস, কমফোর্ট অ্যান্ড হ্যাপিনেস পায় তাদের বাড়িকে দেখতে, ঠিক সেরকমই আমি যখন তোমার দিকে তাকাই, সে বলছে যখন আমি তোমার দিকে তাকাই, হেলেনের দিকে তাকাই, তখন আমি সেম কাইন্ড অফ সেফ রিটার্ন, হোপ অ্যান্ড কমফোর্ট অ্যান্ড পিস আমি এখানে পেয়ে থাকি। ওকে, দেন দ্য ট্রাভেলার ইন দ্য পোয়েম represents the poet himself. এক মিনিট, হ্যাঁ তুমি একটু হচ্ছে ওই উপজেলার দিকে যাও দেখি। আচ্ছা আমি যাচ্ছি, আর সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট লাগবে, আমার সময় লাগবে না। আচ্ছা আচ্ছা, ভাই ওখানে একা আছে তো, যাও তুমি। আচ্ছা, the phrase also creates a calm and peaceful atmosphere in the poem. It represents the reader for it prepares the reader for the other classical images that appear later. এবং এই যে নাইশিয়ান বাক্স অফ ইয়োর, এই ফ্রেজটা অথবা এই লাইনটা আমরা যখন পড়ি, এর পরবর্তীতে আমরা কি কি পড়তে যাচ্ছি যেগুলো আমাদেরকে চোখকে অথবা একটা শান্তি প্রদান করবে, যেমন অ্যানশিয়েন্ট গ্রিস, অ্যানশিয়েন্ট রোম, নায়াদ, সাইকি, হ্যাঁ, এগুলোর জন্য আমাদেরকে প্রিপেয়ার করা হয়। ওকে, then discuss how Helen's beauty is compared to a journey that brings peace and comfort. তাহলে এখানে কিভাবে হেলেনের বিউটি
তুমি যে বাড়ি ফিরছো, তোমার মধ্যে যে একদম পিস এবং কমফোর্ট কাজ করছে, এটার সাথে তিনি কিভাবে তুলনা করছেন, তিনি কি বোঝাতে চেয়েছেন এখানে, ঠিক আছে? তো তিনি বলছেন, প্রথমের দিকে তিনি বলছেন যে তোমার সৌন্দর্য আমার কাছে কেমন, যেমন ওই প্রাচীন নাইসিয়া শহরের যেই ছোট ছোট যেই ইয়েগুলো আছে, যেই শিপগুলো আছে, এগুলো যেরকম আমাদেরকে বাড়িতে পৌঁছায় দেয় এবং আমরা একটা শান্তি বোধ করি, ঠিক সেভাবেই আমি একটা শান্তি বোধ করি, ঠিক আছে? তারপর আবার তিনি বলছেন দ্য ওয়েরি ওয়ে অন ওয়ান্ডারার, যে ক্লান্ত পরিশ্রান্ত যে ইয়ে আছে, যে ট্রাভেলার যারা আছে, তারা কি চায়, তারা চায় যে আমি একটু শান্তি পাবো। হ্যাঁ, তুমি যখন প্রচন্ড অশান্তির মধ্যে থাকো, তুমি কি চাও, যে একটু শান্তি যেন আমার জীবনে আসুক, এত কেন অশান্তি। তো তারা যেরকম এই শান্তিকে চায়, তারা চায় যে এই সব কিছু ভুলে আমি একটু যেন মানসিক একটা প্রশান্তি পাই, ঠিক সেই প্রশান্তি আমি যখন তোমাকে দেখি। হ্যাঁ, দেখো লাস্টের লাইন দেখো, লাইক দ্য ট্রাভেলার্স হু হ্যাজ এক্সপিরিয়েন্স পেইন, লোনলিনেস অ্যান্ড ডিসঅ্যাপয়েন্টমেন্ট ইন লাইফ, ওই ট্রাভেলার যারা আছে এবং সে নিজেও জীবনে পেইন পেয়েছে, লোনলিনেস পেয়েছে, ডিসঅ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, এবং হি ফিলস ইমোশনালি টায়ার্ড অ্যান্ড সার্চেস ফর পিস, সে সবসময় ইমোশনালি টায়ার্ড সে থাকে, সে একটু শান্তি খুঁজে বেড়ায়, সেই শান্তিটাই আমি তোমার দিকে তাকালে পাই। তো এভাবে তিনি তুলনা করেছেন। এরপরে তিনি যাচ্ছেন হচ্ছে পারফিউম সি এর দিকে। তিনি পারফিউম সি কেন বলছেন, যে যখন তিনি এখানে সমুদ্রকে একটা কাম, বিউটিফুল এবং সুইট স্মেলিং প্লেস হিসাবে তিনি দেখিয়েছেন। কেন তিনি দেখিয়েছেন? কারণ আমি তোমাকে দেখলে তো একটা শান্তি বোধ আমার মধ্যে কাজ করে, দ্যাটস ওয়াই আই এম কম্পেয়ারিং দ্য সি, উত্তাল সমুদ্রকেও আমি একটা পারফিউম সি আমি হিসাবে আমি দেখছি। এবং তিনি আবার বলছেন, লেটার দ্য পয়েট সেজ, হেলেন হ্যাজ বট মি হোম টু দ্য গ্লোরি দ্যাট ওয়াজ গ্রিস অ্যান্ড দ্য গ্র্যান্ডিওর দ্যাট ওয়াজ ইন রোম। তিনি বলছেন যে হ্যাঁ, যখনই আমি তোমার দিকে দেখি, আমি যেরকম কোন একজন মানুষ যখন বাড়িতে থাকে তার মধ্যে যে একটা শান্তি কাজ করে, ঠিক সেরকম আমি যখন তোমার দিকে তাকাই এবং তুমি তোমার গ্লোরি যেটা অ্যাজ কম্পেয়ার টু গ্রিস অ্যান্ড ইয়োর গ্র্যান্ডিওর দ্যাট ইজ কম্পেয়ার টু রোম, তো তোমার যে ওই রকম যে একটা পারসেপশন, হ্যাঁ, তোমার যে একটা অ্যাটিটিউড, ওই অ্যাটিটিউড দেখে আমার মনে হয় যেন আমি বাড়িতে আছি, আমার মধ্যে একটা শান্তি কাজ করছে, ঠিক আছে? তো এটা গেল। এরপরে অ্যানালাইজ দ্য সেন্ট্রাল থিম, তিনি বলছেন যে অ্যানালাইজ দ্য সেন্ট্রাল থিম অফ বিউটি ইন টু হেলেন অ্যান্ড এক্সপ্লেন হাউ টু ইউজ এ ক্লাসিক্যাল রেফারেন্স টু কনভে ইট। তিনি এখানে ক্লাসিক্যাল থিম অফ বিউটি এবং তিনি এখানে দেখিয়েছেন, এবং তিনি এটার সাথে কিভাবে ক্লাসিক্যাল রেফারেন্সগুলো জুড়ে দিয়েছেন, আমাদেরকে এখন সেটা নিয়ে কথা বলতে হবে। দেখো, আচ্ছা, এখানে এখানে হেলেনকে কিসের সাথে সিম্বলাইজ করা হয়? দেখো, শি বিকামস এ সিম্বল অফ পারফেক্ট বিউটি অ্যান্ড গ্রেস। Poe uses many classical references from Greek mythology and ancient history to make Helen appear more noble, pure and timeless. তিনি এখানে কেন ব্যবহার করেছেন ক্লাসিক্যাল রেফারেন্স? যাতে করে তার বিউটিকে আরো বেশি নবেল, আরো বেশি পিওর এবং আরো বেশি টাইমলেস হিসাবে দেখানো যায়, ঠিক আছে? তাহলে এখানে তিনি শুরু করেন তাকে এই লাইনের দ্বারা, দাই বিউটি ইজ টু মি লাইক দ্য নাইশান বাক্স অফ পিওর। প্রাচীনকালে যেরকম মানুষ শান্তি পেত, ঠিক সেরকম শান্তি আমি তোমাকে দেখতে পাই। এবং তোমার সৌন্দর্যটা কেমন আমার কাছে মনে হচ্ছে, তোমার সৌন্দর্য, তোমার চুল আমার কাছে যেন মনে হয় হচ্ছে হায়াসিন্থ হেয়ার, এবং তোমার চেহারার দিকে আমি যখন তাকাই তখন আমার যেন মনে হয় এই যে ক্লাসিক্যাল ফেস। তাহলে এক কথায় যদি তোমাকে বলা হয় তিনি কেন এখানে ক্লাসিক্যাল রেফারেন্স ব্যবহার করেছেন, এক কথায় তুমি উত্তর দিবা যে তার বিউটিকে আরো বেশি অ্যাপিলিং, আরো বেশি পিওর, আরো বেশি সিগনিফিকেন্ট এবং আরো বেশি টাইমলেস বাড়ানোর জন্য এই তোমার হচ্ছে মাইথোলজিক্যাল অথবা ক্লাসিক্যাল অথবা ক্লাসিক ইমেজারিগুলো এখানে ব্যবহার করে আসছে। ওকে, দেন এটার পরে আবার ক্লাসিক কি রেফারেন্স তিনি দিয়েছেন? তিনি লিখেছেন হলো নায়াদের ইয়ারের সাথে। ইন গ্রিক মাইথোলজি, নায়াদ ইজ এ বিউটিফুল ওয়াটার স্পিরিট। বাই কম্পেয়ারিং হেলেন টু নায়াদ, presents her as a graceful, gentle and pure. Her beauty is not only attractive but also calming. তার সৌন্দর্য শুধুমাত্র যে দেখতে সুন্দর তা কিন্তু নয়, সেটা তার সৌন্দর্য, তার দিকে যখন আর তাকাবো তখন যেন মনে হবে আমার ভিতর পর্যন্ত শান্ত হয়ে গেছে, হ্যাঁ, একটা ঠান্ডা হাওয়া বয়ে যাবে, ঠিক আছে?
শি গিভস দ্য পয়েট ইমোশনাল পিস। এই যে তার মধ্যে যে একটা ইমোশনাল যে একটা ভঙ্গুরতা এসেছিল, সেই ইমোশনাল ভঙ্গুরতাকে তিনি একটা ইমোশনাল পিসে তিনি রূপান্তরিত করে দিয়েছেন, এবং তার কাছে যেন মনে হয় মেক্স হিম ফিল অ্যাট হোম এগেন, তার কাছে যেন মনে হয় সে আবার বাড়িতে ফিরে গিয়েছে। ওকে, এরপর তিনি আবার সেই ক্লাসিক্যাল রেফারেন্স তিনি গ্রিসের সাথে তুলনা করেছেন, তিনি রোমের সাথে তুলনা করেছেন। এরপরে আমরা পরবর্তীতে আবার দেখতে পাবো যে লাস্ট স্ট্যান্ডাতে গিয়ে তিনি এজেন্ট ল্যাম্পের সাথে তুলনা করেছেন। এজেন্ট ল্যাম্পের সাথে তিনি কেন তুলনা করেছেন? কারণ এটা তোমার লাইট, ওয়াইজডম, হোপ এবং স্পিরিচুয়াল গাইডেন্সকে এখানে রেফার করে। ঠিক আছে, এজন্য তিনি এখানে এজেন্ট ল্যাম্পের সাথে তুলনা করেছেন। দেন ই সাজেস্ট দ্যাট হেলেন নট অনলি লুকস বিউটিফুল বাট অলসো লিড দ্য পয়েট টুয়ার্ডস ট্রুথ অ্যান্ড পিস, যেটা তাকে আসল সত্য অনুধাবনের জন্য এবং পিস জীবনে পাওয়ার জন্য তাকে সহায়তা করে। দেখো, poets use of classical reference make the poem richer and more meaningful. Instead of describing beauty in simple words, he connects Helen with Greek mythology, ancient civilization, and spiritual ideas. These references help reader understand that Helen is an ideal figure rather than an ordinary woman. She represents beauty that has never grows older and never was lost his value. আচ্ছা, তো মনে করি এই প্রশ্নটা আমরা বুঝতে পেরেছি। এবং লাস্টের প্রশ্ন হচ্ছে ডিসকাস দ্য ডেসক্রিপশন অফ হেলেন অ্যাজ এ মিউজ অর গাইডিং ফিগার, হাউ ডাজ শি সার্ভ অ্যাজ এ সোর্স অফ ইন্সপিরেশন অ্যান্ড স্পিরিচুয়াল কমফোর্ট ফর দ্য স্পিকার। এই প্রশ্নটা আমরা পুরাপুরি পড়ব, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো, দ্য সেন্ট্রাল থিম of To Helen is ideal beauty. In the poem, Poe shows that true beauty is not only physical, it also gives peace, hope, inspiration, and spiritual comfort. Helen is not presented as an ordinary woman, she becomes a symbol of perfect beauty. আচ্ছা, যাই হোক, আচ্ছা দেখো, the poem begins with the famous lines, Helen, thy beauty is to me like those Nysian barks of yore. Here Poe compares Helen's beauty to the small ships of ancient times. The ships carried tired travelers safely back to their home. This comparison shows that Helen's beauty brings peace and comfort to the poet. Just at the ship, ডেসক্রাইব করছি না, হ্যাঁ, এটা এর আগে বহুবার পড়ছি, এজন্য আর ডেসক্রাইব করছি না। Just as the ships save the travelers from a long and difficult journey, Helen's beauty gives the poet from sadness to saves the poet from sadness and loneliness. Beauty becomes a source of emotional healing. তাহলে এখানে আমরা দেখতে পাই, এখানে হেলেনের যে বিউটি, এটা কবিকে কি থেকে বাঁচাইছে? তাকে স্যাডনেস এবং লোনলিনেস থেকে সে বাঁচাইছে। Poe then described Helen's physical appearance by saying Hyacinth hair, classic face. তিনি হায়াসিন্থের সাথে এখানে তুলনা করেছেন, তিনি ক্লাসিক ফেসের সাথে এখানে তুলনা করেছেন। হাই, এরপরে তিনি হেলেনের যে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, তিনি এই যে যেটা বললাম যে হায়াসিন্থ হেয়ার, এরপরে তিনি কি করেছেন, এরপরে তিনি নায়াদের যেই চালচলন, নায়াদের যে চলার ভঙ্গি, একটা ওয়াটার স্পিরিট, জলপুরীর সাথে তিনি তুলনা করেছেন। তারপর আবার তিনি বলছেন তিনি তার সাথে এইজেড ল্যাম্প অথবা এজেড ল্যাম্পের সাথে তিনি করেছেন। তিনি আবার তার সাথে সাইকির তুলনা করেছেন, এবং লাস্ট অফ অল তিনি বলছেন তুমি তো কোনো সাধারণ মেয়ে নয়, এবং দ্যাটস ওয়াই আমার কাছে মনে হচ্ছে যেন তুমি কোনো একটা হলি ল্যান্ড থেকে তুমি উঠে এসেছো। ঠিক আছে, Poe use of classical references make the poem richer and more meaningful. Instead of describing beauty in simple words, he connects Helen with Greek mythology, ancient civilization, and spiritual ideas. These references help readers understand that Helen is an ideal figure rather than an ordinary woman. এবং এই সকল তিনি চাইলে তার সৌন্দর্যকে নর্মাল ওয়ার্ড দিয়ে তিনি বুঝাতে পারতেন, কিন্তু তিনি এখানে ক্লাসিক্যাল অথবা মাইথোলজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স কেন ব্যবহার করেছেন? যাতে করে মানুষ বুঝতে পারে যে হার বিউটি ইজ টাইমলেস, তিনি ক্লাসিক,
These references help reader understand that Helen is an ideal figure rather than an ordinary woman. She represents beauty that never grows old and never loses its value. Another important idea in the poem is that beauty has a power to change human life. The poet is tired of the struggles of life, but Helen's beauty fills his heart with hope. Her beauty takes his mind away from pain and leads him towards happiness. This shows that the beauty is a source of inspiration and emotional strength. তাহলে তিনি এখানে তার বিউটিকে একটা ইন্সপিরেশন, জীবনে ভালো কোনো কিছু করার, হ্যাঁ, যেহেতু তিনি একজন পয়েট ছিলেন, তো এইখানে তার মনে হচ্ছে যেন তার যে সৌন্দর্য, এই সৌন্দর্যের মাধ্যমে সে জীবনে ভালো কিছু করার, জীবনে ভালো কিছু উপস্থাপন করার একটা ইন্সপিরেশন তিনি পাচ্ছেন। ঠিক আছে, তাহলে এখানে এখানে মিউজ বলতে কি বোঝানো হয় এটা তোমাদেরকে একবার বলি, আগে বলা উচিত ছিল। ডিসকাস দ্য ডিসক্রিপশন অফ হেলেন অ্যাজ এ মিউজ অর গাইডিং ফিগার। মিউজ হচ্ছে ইন গ্রিক মাইথোলজি, মিউজকে বলা হয় হচ্ছে লিটারেচারের দেবতা, এবং যখন তারা কোনো কিছু লিখতে যেত এই মিউজের কাছ থেকে তারা ইন্সপিরেশন নিত। হ্যাঁ, তো এখানে তিনি সেই কারণে তিনি বলছেন যে তিনি এখানে হেলেনকে একটা মিউজ অথবা গাইডিং ফিগার হিসাবে তিনি তুলনা করছেন। হ্যাঁ, যে জীবনে শান্তি পাওয়ার জন্য, জীবনে কমফোর্টের জন্য, অথবা জীবনে ডুইং সামথিং এক্সেপশনাল ইন লাইফ, দ্য পয়েট ইজ গেটিং ইন্সপিরেশন ফ্রম হেলেন। ওকে, তো আশা করছি আমরা প্রশ্নটা বুঝতে পেরেছি। আজকে আমার হাতে একদমই সময় নাই, তোমাদের সাথে রাতের বেলা পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ, থ্যাংক ইউ।